আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য বিদিশা নাথ ভৌমিকের লেখা কৃতান্তপুরের বিভীষিকা গল্পের সূত্রধার বান্টি ও নরেন গোস্বামীর ভূমিকায় আমি সৌভিক, শুভ্রার ভূমিকায় মৌমিতা, বাবার কণ্ঠে সুপ্রিয়, রাঙার ভূমিকায় পারমিতা ও বীরুর ভূমিকায় শাগ্নিক, কাকার কণ্ঠে সৌম্যদীপ, পিন্টুর ভূমিকায় নিবেদন। গল্পের নাট্য রূপান্তর প্রীতিশা, অডিও এডিটিং অ্যান্ড মিক্সিং ইন্দ্র, আবহ সঙ্গীত পোস্টার ডিজাইন ও পরিচালনায় আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প কৃতান্তপুরের বিভীষিকা। বছর 10 বাদে দেশে ফিরছি। আমার গ্রামের নাম কৃতান্তপুর। ছায়া ঘেরা সবুজ আমার গ্রাম। দিঘি, ছোট জঙ্গল, মন্দির, পাকা বাড়ি, স্কুল সব নিয়ে বর্ধিষ্ণু গ্রাম। এখন যখন গ্রামের মানুষ সব সময় পা বাড়ায় শহরের দিকে, মোবাইল ইন্টারনেট থাবা গাড়ে গ্রামের শান্ত পরিবেশ অশান্ত করবে বলে, মানুষ শুধু চায় কিভাবে দিনরাত নিন্দে করবে নিজের জন্মস্থানের, আর মোহের বশে ছুটে যাবে 10 ফুটের ওই গাদাগাদি করে 6-7 জন থাকতে। তখন আমার গ্রাম কৃতান্তপুর ব্যতিক্রম শুধুমাত্র একটা কারণে। এখানে মানুষদের মাথার উপর ছায়া হয়ে আছেন শ্রী নরেন গোস্বামী, আমার ঠাকুরদা। ওনার ঠাকুরদা, সবার বুড়ো বাবা ঠাকুর, আজ থেকে 150 বছর আগে এই গ্রামে শুরু করেছিলেন একটি সমবায় সমিতি। ধাতুর কাজ, আচার, হস্তশিল্প, শাড়ি, মাটির জিনিস কি না তৈরি হয় সেখানে। এই গ্রামের মানুষদের উপর যেন শিল্প দেবতার আশীর্বাদ রয়েছে। যাই বানায় এরা তাই চড়া দামে বিক্রি হয়ে যায় বিদেশে। ফলে গ্রামের লোকেদের নিজের বাপের ভিটে ছেড়ে টাকা রোজগার করতে যেতে হয়নি। ঠাকুরদার বাবা গ্রামের স্কুল, ইলেকট্রিক এইসব এনে দিয়েছিলেন। টাউনে কলেজে অনেকে পড়তে যায়, কিন্তু ফেরে এই গ্রামে। ওই সমবায় সমিতির নাম বিভাভরী সমবায় সমিতি, বাবা ঠাকুরের স্ত্রীর নামে। বংশ পরম্পরায় ওই সমিতি আমরা দেখভাল করি। বলা ভালো, আমার বাবা ও ঠাকুরদা আমায় কলকাতা পাঠিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ানোর উদ্দেশ্য একটাই, যাতে আমি এসে এই সমিতির দায়িত্ব নিই। ফেরার ইচ্ছা একদমই ছিল না। ফিরলাম রাঙার কথা ভেবে। আরও একটা কারণে, সে নয় পরে বলবো। রাঙা ফেরত এসেছে 20 বছর বাদে। আজ থেকে 20 বছর আগে আমার যখন বয়স ছিল 8, তখন রাঙা এই গ্রাম ছেড়ে চলে যায়। রাঙা আমার কাকিমা, আমার একমাত্র ছোট কাকার অতিরিক্ত সুন্দর স্ত্রী, আমার প্রথম প্রাণের বন্ধু, মায়ের সমান আত্মীয়া। ফিরলাম যখন তখন দুপুর হয়ে গেছে। স্টেশন থেকে বাড়ির মারুতি 800 আমায় নিতে এসেছিল। যখন বাড়ি এলাম, সূর্য তখন লুকিয়ে পড়েছে গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে। আমাদের বাড়িটা 2 তলা 2 মহল। একটা সামনের, সেটাতে আমি, বাবা, মা, ঠাকুরদা, আর পিছনে মহলে কাকু আর রাঙা থাকতো। কাকু বরাবরের একটু সন্ন্যাসী গোছের। সারাদিন জঙ্গলে মন্দিরে বসে থাকা, গান গাওয়া, আর মাঝে মাঝে সমিতিতে এসে হুটহাট দুর্দান্ত ছবি এঁকে পালিয়ে যাওয়া, আর কাজ না করা, এইসবই কাকুর অভ্যাস ছিল। এই জন্যই কাকু নিরিবিলি ভালোবাসত। পিছনের মহলে একতলাতে পাশাপাশি 3টে ঘর। একটা ছোট্ট ঘর কাকুর কাজের, আরেকটা ওদের শোবার ঘর, আর একটা রান্নাঘর, আর 4-5টা জঙ্গলে ভরে গেছে এখন। মাঝে একটা বড় কুয়ো। রাঙাকে কতবার দেখেছি ওই জঙ্গলে বসে থাকতে কুয়োর পাশে। এক দৃষ্টিতে কি যেন দেখত। কাকা যখন হঠাৎ উদাও হতো তখন আরো বেশি করে। আজ বাড়ি ঢুকে রাঙার সাথে দেখা করতে যাব বলে সোজা পেছনের মহলে গেছি, কিন্তু কোথায় সে? কুয়োর কাছে দাঁড়িয়ে দুবার রাঙা বলে ডেকেও সাড়া যখন পেলাম না, তখন ফিরে এসেছি। কিন্তু হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কি যেন নড়ে উঠল। জন্তু জানোয়ার না, বড় কিছু। পুরনো একটা ছাতিম গাছের বড় ডাল ধরে কি যেন ঝুলে গেছে।
এক সেকেন্ডের জন্য মানুষ মনে হলো গজ ভর্তি লোম, ওটা একটা কালো প্রাণী। যাই হোক, মানুষ তো না। আমি ভয় পাইনি। জঙ্গলের ধারে গ্রাম, আর সেই গ্রামের ছেলে আমি। অনেক জীবজন্তু দেখেছি, কিন্তু অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে গেল কেন চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক কিংবা পাখির কিচমিচ সব বন্ধ। 2 মিনিট দাঁড়িয়ে থেকে চলে আসবো ভাবছি, শোবার ঘর থেকে রাঙা বেরিয়ে এলো। কিন্তু এ কে? এ তো রাঙা নয়, যেন একটা প্রেতাত্মা। গায়ের রং সোনার মতো ছিল, যেন পুড়ে গিয়ে কালো হয়ে গেছে। চোখ গেছে ঢুকে, রোগা হয়ে গেছে কত। চুলের রং কালো থেকে অযত্নে খয়েরি লাল, আর রাঙা সব সময় ঢাকায় পড়ে থাকত। এখন দেখি সস্তার ছাপা শাড়ি। এটা কি এতদিনের পালিয়ে যাওয়া জীবনের ছাপ? রাঙা ধীরে ধীরে বলল, ভিতরে আয় বান্টি। মজা করে হেসে বললাম, আচ্ছা, ওটা কি জঙ্গলে? তুমি কিছু পুষলে নাকি? মানে বাদর বা হনুমান? কাকিমার মুখটা হুট করে সাদা হয়ে গেল। বলল, ও তোকে কেন দেখা দিয়েছে? ও কি জানে না তোর কথা? তুই বংশের প্রদীপ, আর ও অন্ধকার। কিছুই তো বুঝছি না, কে ওটা, কি অন্ধকার বা কি সব বলছে রাঙা। দেখলাম রাঙা উপরের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করছে, আর আকাশটা কালো করে এলো। চারপাশ অন্ধকার জমাট বেঁধে গেল, যেন দুপুর 3টে না রাত 9টা বাজে। বোঝার উপায় নেই। আর সেই অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম লোমুজ প্রাণীটা জাপটে ধরল রাঙাকে। যেন এক রাশ কালো কুয়াশা ঘিরে নীল রাঙার শরীরে আরো ঢুকিয়ে নিল নিজের মধ্যে। আমি রাঙাকে আর দেখতেই পাচ্ছি না। প্রাণীটাই বা কোথায় গেল? যেন ঘোরের মধ্যে ডুবে যাচ্ছি। হঠাৎ দেখলাম আমি সামনের মহলে দাঁড়িয়ে। বাবা মা আমায় ডাকছে, বান্টি কিরে কিরে বলে। জোর করে আমায় টেনে নিয়ে গেল, নিয়ে গিয়ে খেতে বসালো। এটা ওটা নিয়ে শহরের পড়াশোনার বন্ধুদের কথা জিজ্ঞেস করছে মা। আমি রাঙার কথা জিজ্ঞেস করতেই ওরা চুপ। বাবা খাওয়াতে উঠে গেল, ফিরে এসে বলল, ঠাকুরদা তোকে ডাকছে। আমি জানি বাবা কোথায় গিয়েছিল। সামনের মহলের দোতলায় ঠাকুরদার কাছে, নরেন গোস্বামীর কাছে, যে কিনা ওই গ্রামের ভগবান, যার অনুমতি ছাড়া একটা পাতা অবধি নড়ে নাই গ্রামে। ঠাকুরদার ঘরে ঢুকে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ঠাকুরদা বাবার দিকে তাকিয়ে বলল, ধীরু তুই যা, আমি দাদু ভাইয়ের সাথে একটু কথা বলি। এ কথা সে কথার পর দাদু বলল, তুমি নাকি এসে পিছনে গিয়েছিলে দাদু ভাই? আমি আমার অভিজ্ঞতা বলার আগেই দাদু বলল, দেখো দাদু ভাই, যা দেখেছো তা ভুলে যাও। এখানে এখন অনেক দিন থাকবে তো তুমি, জেনে রাখা ভালো। পিছন মহলে যারা থাকে এখন, তারা পুরোপুরি মানুষ নয়, তাদের এখন অধঃপতন হয়েছে। গ্রামে আমার ঢোকা থেকে যা হচ্ছে, সাথে দাদুর এই কথার অর্থ আমি বুঝতে পারিনি। প্রকৃতির এক অমোঘ খেলা রোজ সকাল থেকে রাত অবধি চলে। বিকেল আর সন্ধ্যার মধ্যবর্তী সময়, যার নাম গোধূলি, কবির ভাষায় বড়ই রোম্যান্টিক হলেও আসলে এই গ্রামে এলে মনে হয় রহস্যে ভরা। গ্রামের মাঝে রয়েছে 100 বছর পুরানো দিঘি, ঘাট বাঁধানো, পদ্ম ফুলে ভর্তি। গোধূলির এই মায়াময় সময়ে আমি দিঘির পাড়ে বসে দাদুর কথাগুলো ভাবছিলাম। মানুষ নেই মানে? অধঃপতনে কিসের? রাঙা চলে গেছে বলে কি দাদুর ওনাকে আর সহ্য হয় না? মানুষ বলে ভাবেন না নাকি? তাহলে সঙ্গের ওই অদ্ভুত প্রাণীটাকে? জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছি। কাঁধে টোকা পড়ল। বাবা পাশে এসে বসলেন। বান্টি, তোর মনে আছে কাকার সাথে এখানে এসে বসতিস? নিরু কি বলতো তোকে বলতো? কাকা বলতো, আলো ছেড়ে অন্ধকারকেই আমরা ভয় পাই,
কিন্তু আসলে আলোই তো ভয়ের রে, সবার সবটা দেখিয়ে দেয়। আর অন্ধকার, অন্ধকার তো আমাদের আশ্রয়, আমাদের সব খোঁজগুলোকে ঢেকে দেয় সে। দেখ না, ঠিক এই দিঘির জলের মতন। বাবা কেমন একটা আদেশের সুরে বলল, দেখ বান্টি, তুই তোর কাকিমার কাছে আর যাস না। তোর মা অনেক কষ্টে তোকে বাঁচিয়ে রেখেছে এতদিন। তুই এসেছিস, কাজ কর, সমবায়ের দেখভাল কর, কিন্তু তোর মায়ের চেষ্টা বৃথা হতে দিস না। আমি রেগে গিয়ে বললাম, মা বাঁচিয়ে রেখেছে মানে কি? তোমরা কি শুরু করেছো বলো তো? আমার আর ভালো লাগছিল না। রাঙা অমন করে কোথায় চলে গেল? বাড়িতে বাবা মা দাদুর এইসব অদ্ভুত আচরণ, আমি কি ভুল করে এসেছি এখানে? এরা কি কেউ আমাকে নিজের লোক ভাবে না? কালো জলের দিকে তাকিয়ে আছি চুপ করে। বাবা উঠে গেল। একটা পানকৌড়ি জলে ডুব দিতেই জলটা টলমল করে উঠল। এ কি? ওটা ওটা কার চোখ? কালো জল জলে দৃষ্টি দিয়ে আমায় দেখছে। বিকেলের মরা আলোর চারপাশ কেমন ছায়া ছায়া। আমি ঝট করে পিছনে ঘুরলাম। কই, কেউ তো নেই। জলের দিকে তাকাতে দেখি দুটো চোখ যেন হাসছে। সাদা পাটি বের করে কি বিভৎস সেই হাসি! কোনো মানুষের হাসি এত জটিল হতে পারে? এত শয়তান সুলভ হয়? কি ভীষণ চেনা এই হাসি! কোথায় দেখেছি আমি? বড্ড চেনা। চোখ দুটো যেন সহস্র সুর বার করছে নিজের চারপাশ থেকে। জল থেকে সুর বেরিয়ে আসছে, আমার গলার কাছে জড়িয়ে আমায় আগলে নিচ্ছে। আমার ভয় পাওয়ার কথা, কিন্তু এ কি? আমি তো ডুবে যাচ্ছি। ঠান্ডা জলের মধ্যে কালো শীতল জল, চারিদিকে কোনো আওয়াজ নেই, শুধু গপ গপ করে আমি ডুবে যাচ্ছি জলের মধ্যে। জলের তলায় শ্যাওলা, ছোট গাছ আমার গা পা ছুঁয়ে দিচ্ছে, আর আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। বুকটা যেন ফেটে যাবে। আমি তো সাঁতার জানি। এ কি, আমি ডুবে যাব কেন? সামনের দিকে তাকিয়ে দেখলাম রাঙার হাসি মুখ, সেই পুরানো হাসি। হাত বাড়িয়ে আমায় ডাকছে, কিন্তু পিছন থেকে রাঙাকে কে যেন চেপে ধরলো আবার। রাঙার চোখ দুটো ফেটে যাচ্ছে, কালো চুল হয়ে যাচ্ছে লাল খয়েরি, সুন্দর চোখ ঢুকে যাচ্ছে কোঠরে। আমায় আর কেউ নেই বাঁচানোর। আমি শহরে আর ফিরতে পারবো না। মা, বাবা, দাদু, ধর্মর করে উঠে বসলাম বিছানায়। এতক্ষণ এই ভয়ানক স্বপ্ন দেখতে দেখতে বুঝিনি বিকেল হয়ে গেছে। দিঘির পাড়ে যেতে দেখলাম সমবায়ের একজন কর্মী পিন্টু বসে আছে, মাছ ধরার চেষ্টা করছে। আমি যেতেই বলল, বান্টিদা ভাই, 5 মিনিট ছোট বাইরে যাবে বলে সেই যে গেলে, আর এলে এখন? দুপুর পেরিয়ে তো বিকেল, কি করে আর দেখবে? কি দেখবো আমি? কোথায় বা গিয়েছিলাম আমি? এই তো সবে এলাম আমি। গ্রামের উপর হলুদ আলোর চাদর নেমে এসেছে, আর একটু পরে অন্ধকার এসে নিজের জায়গা দখল করবে। এই সময় আমি দূরে তাকিয়ে আছি গ্রামের জঙ্গলের দিকে। আমার যেন সব গুলিয়ে যাচ্ছে কেমন। যা থেকে পালাতে চাই সেই স্লিপ ওয়াকিং কি এখানেও আমাকে ছাড়বে না? ঘুমের ঘোরে কি দেখতে কি দেখেছি জিজ্ঞেস করতেও লজ্জা করছে। তবু যাই হোক, জিজ্ঞাসা তো করবই ভেবে পিন্টুর দিকে তাকাতেই যাবো, এমন সময় ও যেন আমার প্রশ্ন বুঝতে পেরে গেল। আচ্ছা, পিন্টুর গায়ে গতত্ব এমন ছিল না? ব্যাপারটা যেন হঠাৎ নোটিস করলাম। পিন্টু তখনই খুব খুব করে হেসে বলল, দেখবে না দা ভাই? আচ্ছা কাল দেখো, কালো জলের তলায় কালো চোখের নাচন। পিন্টু চিরকালই একটু অন্যরকম। আমার থেকে 5 বছরের ছোট। ছেলেটার বাবা নেই,
খুব ভালো মাছের চাড় বানায় বলে ওকে সমবায়ের দাদু ওর মায়ের কথাই ঢুকিয়ে দিয়েছে। ওর চাড়ের খ্যাতি সারা দেশে পার্সেল হয়, কিন্তু তাই বলে কাজের সময় দিঘির পাড়ে বসে থাকবে? ঝাঁঝি দিয়ে বললাম, কিরে তোর কাজ নেই? চার টেস্টিং করছি গো। আমার চারে মাছ উঠছে কিনা মাঝে মাঝে দেখতে হবে তো নাকি? ওই দেখো না, কালো চোখও এসেছে চার খেতে। বেটা মহা শয়তান, চাল খেয়েই পালায়, ধরতে পারিনি ওকে। দাদু বলে ওকে ধরলে নাকি আমি ওর মতোই হয়ে যাব, সমবায়ের চাকরি আমার চলে যাবে। দূর, কি সব ভুলভাল কথা। পিন্টুকে বললাম, এই চল আমি সমিতিতে যাব, কি কাজ হয় দেখব। পিন্টুর সাথে যাচ্ছি, হঠাৎ দেখলাম আমার ৮০ বছরের বুড়ো ঠাকুরদা ধুতি সামলাতে সামলাতে চলে যাচ্ছেন জঙ্গলের দিকে, যেদিকে আমাদের গ্রামের একমাত্র মন্দির কৃতান্ত দেবের মন্দির। সমিতিতে ঢুকে দেখলাম চারপাশটা যেন কেউ ইচ্ছে করে বন্ধ করে রেখেছে। জানালা বন্ধ, পর্দা টানা, সূর্যের আলো, বাইরের আওয়াজ সব যেন এখানে নিষিদ্ধ। দুটো বড় হল ঘরের মধ্যে সেকশন ভাগ করে পার্টিশন দিয়ে ঘর বানিয়ে কাজ হচ্ছে। শেষ প্রান্তে দাদুর অফিস। আমি অফিসে ঢুকতে যাব, কিন্তু তার আগে যখন হল দিয়ে ওদের কাজ দিয়ে যাচ্ছি, একজনের হাতের কাঁথা সেলাই দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। কি অপরূপ কারিগরি! মুখ দিয়ে আচমকা বেরিয়ে এলো, বাহ! কথাটা শুনে ২০ বছরের মেয়েটা আমার মুখের দিকে তাকাতেই শিরদাঁড়ে যেন ঠান্ডা হয়ে গেল। মেয়েটার চোখ দুটো মরা মাছের মতো, পাতা নেই, যেন কোনো আবেগও নেই। আমি একটু হাসার চেষ্টা করে বললাম, বাহ, খুব ভালো কাজ আপনার, আরো করুন। মেয়েটা সম্মত সূচক ঘাড় নাড়ল জোরে জোরে। কিন্তু ও কি, তো ঘাড় নেড়েই যাচ্ছে। ভালো করে দেখলাম যে ঘাড়ের উপরে ওটা যেন কি একটা ঘা মতো, ঠিক যেন মাছের মুখের ভিতর গলায় আটকে থাকা আংটা সরিয়ে নিলেও জায়গাটা যেমন গর্ত হয়ে থাকে, ঠিক তেমনই যেন একটা বড়শি মেয়েটার ঘাড়ে আটকানো ছিল। সরে এলাম তাড়াতাড়ি। মেয়েটা এখনো কেমন যেন দুলে দুলে কাজ করছে, ঘাড় নড়চড় করছে। দাদুর ঘরে ঢুকে একটু সুস্থির হতেই খানিক বাদে পিন্টু এসে বলল, আমাদের নতুন কর্মচারীদের সাথে আলাপ করবে চলো। ও একটু ম্যানেজারি ভাব দেখায় বেশি, এমনিতেও কোনো বুদ্ধিশুদ্ধি নেই। ওর সাথে এলাম হলঘর ছাড়িয়ে সমিতির বাড়ির পিছনে। অনেকটা জমি জুড়ে চাষ হয় নানা ধরনের সবজি, এছাড়া একটা ঘর বানিয়ে মাশরুম। আমি আসতেই কিছুজন মুখ তুলল, অদ্ভুত একটা আবেগহীন হাসি যেন ওদের মধ্যে, যেন জোর করে কেউ হাসতে বলেছে ওদের। ওদের হাতগুলো কিন্তু সামনের জমিতে মাটি কুপিয়ে যাচ্ছে। আমি এগিয়ে এসে দেখলাম একজনের হাত কেটে রক্ত পড়ছে, তবু তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি বললাম, এই কি, তুমি হাতে পট্টি বাঁধবে না? যাও এক্ষুনি। লোকটা কথা না শুনে শুধু পিন্টুর দিকে তাকাতে পিন্টু সম্মতি দিল। মানেটা কি? আমি কি কেউ নয়? পিন্টু মালিক নাকি? পিন্টু আমার দিকে ফিরে বলল, ওদের মাথায় শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া ওরা বাঁচবে না। কি অদ্ভুত লোকজনগুলো! নাকি এরা এরকমই? আমি নতুন। পেটের জ্বালায় কাজ করতে করতে মানুষ এত যান্ত্রিক হয়ে ওঠে। মনে পড়ল রাঙা বলতো, বান্টি, মানুষের পেটের দায় বড় দায়, তাকে দিয়ে এত অন্যায় করিয়ে নেয় যে সে নিজেই ঘৃণায় নিজেকে ভুলে যেতে চায়। দাদুর অফিস ঘরে ফিরে এসে হিসেব দেখছি, ঘাড়ের কাছে কি যেন একটা সুড়সুড়ি দিচ্ছে। দুবার সরিয়ে দিতে গেলাম, তাও গেল না। কাজ করতে করতে খেয়াল নেই সন্ধে হয়ে গেছে। ৮টা বাজতে সেখান থেকে বেরোলাম। এখন সমিতি ফাঁকা, সবাই বাড়ি চলে গেছে। বেরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। দিঘির পাশেই সমিতি। দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় আমায় কি যেন টানতে লাগলো জলের দিকে। কালো টলটলে জলের দিঘিটা যেন এখন একটা বড় কৃষ্ণ গহ্বর, যে যাবে তাকেই খেয়ে নেবে। এই দিকে লাইটগুলো রোজ দিন নাকি ভেঙে দিয়ে যায় কেউ, নাকি নষ্ট হয়ে যায় অটোমেটিক।
তাই জায়গাটা অন্ধকার, যদিও চাঁদের আলোয় সবটা অনেক আলোকিত। আমায় কি যেন টানছে, কি অমোঘ সে টান। আচ্ছা, ঝাঁপ দেব? দি না, কে আর দেখতে যাবে? কি অদ্ভুত একটা সুন্দর গন্ধ পাচ্ছি। এ কি, আমার তো খিদে পেয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি তো খেয়ে বেরোলাম, সমিতিতে সিঙ্গাড়া এনে দিল পিন্টু। তাহলে ঝাঁপ দিয়েই দেখি না কি আছে ওই কালো জলের তলায়। দিঘির একদম কাছে আমি। এই অন্ধকারে আমি দিঘির জলে শরীর ভাসিয়ে দিলাম। কাঁধের কাছে আবার টান লাগছে, যেন জলের ভিতর কেউ আমায় টানছে। আমার অথচ শ্বাসকষ্ট হয়নি। জলের মধ্যে আমার চোখ সব দেখতে পাচ্ছে। দূর থেকে দেখলাম ধুতি পরা কে একটা এগিয়ে আসছে, আর একজন সস্তার লাল ছাপা শাড়ি পরা। ওরা কারা? দাদু আর রাঙা একসাথে? দাদু কেন মন্দিরে যায় বিকেলের পর? ঠিক তখনই সামনে জলের দিকে চোখ পড়তেই দেখলাম বিকেলের দেখা সেই দুটো চোখ আমার দিকে এক দৃষ্টে দেখছে। এক হাত দূরেও নেই, যেন সর্বগ্রাসী একটা নজরে আমার ভিতরটা ফাঁকা করে দিচ্ছে। সে বুঝে যাচ্ছে যে আমি কি ভাবি, আমার জীবনে কি হচ্ছে। শুষে নিচ্ছে আমার সমস্ত শক্তি শুধু চোখ দিয়ে। জল কাঁপছে তীর তীর করে। কালো জলে আমি দেখছি কালো চোখের নাচন। শরীরটা যেন এবার ছেড়ে গেল আমার, কিছু আর মনে নেই। তারপর যা করবার আজকেই করতে হবে আমাকে। কাল থেকে অমাবস্যা শুরু হচ্ছে। আজ যদি পুজো না করা হয়, বান্টি হয়তো সব বুঝে যাবে। ওর ফেরার তো কথাই ছিল না, যদি না হতচ্ছাড়িটা এত বছর বাদে পাপটাকে নিয়ে ফিরত আসতো। সহ্য হয় না আর এসব। কি করে যে করবো ব্যাপারটা। এসব কথা ভাবতে ভাবতে জঙ্গলে ঢুকলেন নরেন গোস্বামী। তাড়াহুড়োর মধ্যে নজরও করলেন না, একজোড়া কৌতূহলী চোখ তাকে দেখছে দূর থেকে আশ্চর্য হয়ে। মন্দিরটা ঠিক জঙ্গলের শুরু থেকে 1 কিলোমিটার ভিতরে। গ্রামের জঙ্গল যেমন হয়, ছোট বড় পরিচিত গাছ, বড় বড় ঘাস, জঙ্গলা ফুল, ঝোপঝাড়, কিন্তু মন্দিরের চারপাশ প্রায় অনেকটা জায়গা গোল করে কোনো গাছ নেই। কেমন একটা ধূসর মতো পোড়া পোড়া মতন। বাদামি ঘাস, ছোটখাটো ঝোপ ছাড়া কিছুই নেই সেখানে। মন্দিরের রূপও আলাদা। মন্দিরের কোনো চূড়া নেই, একটা চৌকো বাক্স মতো, লোহার গড়ার চারপাশে আটকানো। তার ভিতরে অনেকটা ফাঁকা জায়গা, একটা মানুষ সমান ছোট্ট কুঠুরি, মাথার উপর পাথরের ছাদ, সামনে নিচু দরজা। এক নজরে দেখলে মনে হয় যেন একটা খাঁচা। কুঠুরির ভিতর একটা লম্বা গম্বুজ, কালো রঙের, তার সামনে ছোট্ট করে একটা মূর্তি ধর্মরাজ ঠাকুরের, যার অপর নাম যম আর আরেক নাম কৃতান্ত, কৃতান্ত দেব। সামনে ফুল উপাচার রাখা। রোজ পুরোহিত এসে সকাল বিকেল পুজো করেন। বিকেলের পর জঙ্গলে ঢোকা সবার বারণ। একটা বড় ঘিয়ের প্রদীপ ছাড়া কোনো আলো নেই। ভিতরের পরিবেশ খুব গুমোট। বেশিক্ষণ কেউ থাকলে অসুস্থ হয়ে পড়বে। কুঠুরির বাইরে থেকেই রোজ পুজো হয়। ভিতরে প্রবেশের অধিকার শুধু গোস্বামী পরিবারের। বুড়ো বাবা প্রথম এই মন্দির 150 বছর আগে খুঁজে পান। তখন এই খাঁচা ছিল না, শুধু কুঠুরি ছিল। উনি স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এটি। কেন যে এরকম একটা অদ্ভুত মন্দির বানিয়েছিলেন সেটা উনিই জানেন। নরেন গোস্বামী বিকেলের আলো থাকতে থাকতে মন্দিরে ঢুকে ধুতির ফাঁক থেকে একটা থলি বার করলেন। কেউ দেখতে পেল না থলিতে কি আছে।
ঘিয়ের প্রদীপের পাশে তেলের শিশি, সেখান থেকে তেল নিয়ে সারা গায়ে মেখে নিলেন। তারপর ধর্মরাজের মূর্তিকে প্রণাম করলেন, মনে মনে ক্ষমা চেয়ে তারপর সরিয়ে দিলেন এক পাশে। পুজো শুরু করলেন কালো গম্বুজের সামনে। গম্বুজের গাটা দূর থেকে মসৃণ হলেও আসলে কিন্তু তেমন মসৃণ না, যেন পাথরের গায়ে কেটে কেটে কিছু একটা বানানো হচ্ছিল। অর্ধ সমাপ্ত রয়ে গেছে, অর্ধেক মানুষের অবয়ব আর অর্ধেক এক পশুর। কি বিভৎস তার রূপ, যেন দুনিয়ার সমস্ত রাগ, হিংসে, বিরক্তি এসে জমা হয়েছে তার মুখে। যেন শান্তি, আনন্দ, কল্যাণ এইসব জিনিসের থেকে শত দূরে থাকতে ভালোবাসে সে। সামনে যা তাদের নষ্ট করে ধ্বংস করাই ওর একমাত্র উদ্দেশ্য। পশুর মুখের দুপাশ থেকে বেরিয়ে এসেছে লম্বা দাঁত, মাথায় দুটো সুতীক্ষ্ণ শিং, শরীরে একদিক তাগড়ায় পেশিবহুল আর একদিক মানুষের মতো। পিছন থেকে লেজ একটা বেরিয়ে এসেছে, কিন্তু সম্পূর্ণ নয়, যেন অর্ধেক হয়ে রয়ে যাওয়াতে রাগে ফেটে পড়ছে সেই মূর্তিটি। এই মূর্তিকে কেন পুজো করেন নরেন গোস্বামী? নিজের হাতের মধ্যে গভীর এক ক্ষত সৃষ্টি করে এক ছোট শিশি রক্ত ভরে নিলেন। সেই রক্ত মাখিয়ে দিলেন মূর্তির পেশি বহুল দিকের পায়ে। তারপর বিড়বিড় করে বলতে লাগলেন দুর্বোধ্য মন্ত্র আর কিছু অনুরোধ। কাতর গলায় সেই অনুরোধের মধ্যে তিনি বললেন, বানটিকে স্বাভাবিক রেখো, ও যেন কিচ্ছু না জানতে পারে। তোমায় আরো কিছু প্রাণ এনে দেব, আজও এনেছি। এই বলে থলিটার মুখ খুললেন। ঘিয়ের আলোয় স্পষ্ট দেখা গেল 5 মাসের এক শিশুকন্যার নিথর দেহ। নরেন গোস্বামী টের পেলেন তার পেছনে কে যেন একটা এসে দাঁড়িয়েছে, হিংস্র এক পশুর মতো নিঃশ্বাস ফেলছে। না দেখতে পেলেও তার চেহারা বিশাল, কুঠুরির থেকে অনেক লম্বা, ফলে সে নুইয়ে আছে। আস্তে আস্তে এগিয়ে আসছে নরেন গোস্বামীর দিকে। আর এই সময় মূর্তির মধ্যে যেন প্রাণ সঞ্চার হলো। লেজটা নড়ে উঠল, প্রদীপ নিভে গেল। পিছনের বিশালাকায় মূর্তিটা সজোরে সাপটে নিল সেই দেহটাকে। তারও একটা লম্বা লেজ আছে, তবে সেটা সুগঠিত। কড়মড় করে হাড় ভাঙার আওয়াজ হলো। জীব আর লালায় মিশে গেল শিশু দেহে তুলতুলে মাংস। কিছুক্ষণ বাদে যখন নরেন বেরোলেন, তার মুখে বিজয়ের হাসি। কাজ হাসিল। ফিরে চললেন বাড়ির দিকে। দিঘির কাছে আসতে দেখলেন ওই নষ্ট মেয়েটা দাঁড়িয়ে আছে দিঘির দিকে আঙুল তুলে। দাঁত কড়মড় করে বললেন, এই কি রে, কি হয়েছে তোর? সন্ধেবেলা কি ধ্যাসটামি করতে দাঁড়িয়ে আছিস এখানে? বাবা ঠাকুর, বানটি জলে পড়ে গেছে। দিনের বেলা জলের অনেক তলা থেকে উপরের দিকে দেখলে মনে হয় যেন একসাথে অনেক আলোক বিন্দু নাচছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। স্বচ্ছ একটা আয়না যেন আমাদের সবটা দেখিয়ে দিচ্ছে। কিন্তু রাতের বেলা সেই দৃশ্য সম্পূর্ণ পাল্টে যায়। একটা কাঁচের শিশির মধ্যে কাউকে পুড়ে দিয়ে জল ঢেলে ঢাকনা বন্ধ করে দিলে ঠিক যেমন অনুভব হয়, আমার ঠিক তেমনই মনে হচ্ছিল। জ্ঞান ফিরতে দেখলাম আমি বাড়ির বিছানায়, বাবা, মা আর বুড়ো দাদু দাঁড়িয়ে। রাঙা রাঙা কোথায় গেল? লাল শাড়ি পরে ওটা রাঙাই ছিল। হ্যাঁ, রাঙাই ছিল, আমি জানি। আমার এত বড় বিপদেও সে আসবে না। অভিমানে গলা বুঝে এলো, তাও মুখ ফুটে বললাম, মা, রাঙা কোথায়? মাকে আমি জন্মস্তক হয়তো 2 বার রাখতে দেখেছি। আর মা যখন রেগে যায়, আমার মা এমনিতে ছোটখাটো গোলগাল চেহারার, চুলে বেশি পাক ধরেনি, ওই 3-4টে সামনের দিকে। সারাক্ষণ মা ঢাকায় পরে ঘুরে, ঘোমটা গায়ে মাথায়। আজ অব্দি এর অন্যথা দেখিনি।
মাকে দেখতে সুন্দর না বলে মিষ্টি বলা ভালো, যেন দুনিয়ার কোনো খারাপ, কোনো অপবিত্রতা মাকে স্পর্শ করতে পারেনি। মার আগেই না, আজ অব্দি আমার গায়ে কোনোদিনও হাত তোলে। ছোটবেলায় পড়াশোনা না করলে, কথা না শুনলে শুধু বড় বড় চোখ আরো বড় করে বলতো, বাবু তোকে আমি অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি, না হলে তোর বুড়ো দাদু তোকে ওই মন্দিরে রেখে আসবে দেখিস। কি জানি কেন ওই মন্দিরের নাম শুনলে তখনও আমার ভয় লাগতো। আর মা রেগে গেলেই এক ঝটকা মেরে উঠে দাঁড়াতো, ঘুমটা খসে যেত। ওটা মানেই তখন সামনে কেউ দাঁড়াতে পারবে না, বাবা না, দাদুও না। আজও আমার কথা শুনে তাই হলো। ঝটকা মেরে মা উঠে বলল, ওই নষ্ট মেয়ের জন্য আমার ছেলের প্রাণ যাক আমি চাই না। আজ তার জন্য বাবুর খোঁজ পেয়েছি, খুব ভালো, তাই কিছু বললাম না। বাবার দিকে তাকিয়ে মা বলল, তোমার বাবাকে বলে দিও উনি রাঙাকে যেন তার জায়গায় পাঠিয়ে দেন, সঙ্গের পাপটাকেও। বুড়ো দাদুর সামনে দাঁড়িয়ে এভাবে কেউ কথা বলবে ভাবাই যায় না। গ্রামের সব লোক ওনাকে মান্যগণ্য করে, তিনিও চুপ। আমি এবার স্পষ্ট গলায় বললাম, তাহলে আমি কালই ফেরত যাচ্ছি শহরে। আমার যখন কিছুই বলার নেই, আমার কথা কখন কেউ শুনবেও না, আমি থেকেই বাকি করব। মা ঘর থেকে বেরিয়ে গেল উত্তর না দিয়ে। বাবা বুড়ো দাদুর কানে কি যেন বলল। দুজন বেরিয়ে যাওয়ার 15 মিনিট বাদে ঘরে ঢুকলো রাঙা। সেই রাঙা যে এত সুন্দরী ছিল, বিয়ের পর সবাই দেখতে আসতো দলে দলে। রাঙা যখন হাসতো আমার মনে হতো দুনিয়ার কোনো কষ্টই কষ্ট না। আমি অঙ্কে কম পাই, বাবা দুগা দিক, আমার ছিপে মাছ উঠুক কিংবা আমার মাথায় পড়াশোনা না ঢুকুক, রাঙা হাসলে আর গল্প করলে আমার মনে হতো সব ঠিক হয়ে যাবে। এত সুন্দর স্বভাব, এত বড় বাড়ির বউ হওয়ার সত্ত্বেও সমবায়ের সবার সাথে কি সুন্দরভাবে মেলামেশা করতো রাঙা। সবাই লক্ষ্মীমণি বলতো ওনাকে। অথচ এত সুন্দরী, এত ভালো একজন মানুষকেও ছোট কাকার ভালো লাগেনি, মন বসেনি সংসারে। আমার মা কেন জানি না পছন্দ করতেন না ওনাকে। সামনে কিছু না বললেও একদিন বাবার সামনে বলেই ফেললেন, সাদা ডাইনি আমার ছেলেটাকেও বশ করেছে। রাত ও দিনের খাওয়া আর স্কুল, এই সময়টা বাদ দিয়ে আমি পিছনের মহলে রাঙার কাছেই থাকতাম। রাঙার দুঃখী মুখটা দেখে মনে হতো অশোক বনে সীতামা অপেক্ষা করছেন তার দুর্দিন শেষ হওয়ার। কিন্তু রাম তো আসবেন না, বরং মাঝে মাঝে বুড়ো দাদুর গলার আওয়াজ পেলেই রাঙার মুখ সাদা হয়ে যেত। কেন? রাঙার জীবনে তবে রাবণ কি? কাকা না বুড়ো দাদু? কে বন্দি করে রেখেছিল ওনাকে এই যক্ষপুরীর মতো বাড়িতে? যাই হোক, রাঙা এসে বসলো আমার পাশে। সেই ম্লান চেহারা, কিন্তু হাসিটা একই রকম। আমার সমস্ত কষ্ট, ভয়, দুশ্চিন্তা আর দ্বন্দ্ব যেন দূর হয়ে যাচ্ছিল। এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রাঙা জিজ্ঞেস করলো, কবে থেকে রাতে আর ঘুমাস না? আমি চমকে উঠলাম। কি করে জানলে তুমি? আমি বলবো সব, কিন্তু আগে তুমি বলো কি হচ্ছে এখানে। দাদু তোমার সাথে মিশতে বারণ করলেন, আর সেদিন তোমার সাথে ওটা কি ছিল? আমি জলের মধ্যে অজ্ঞান হয়ে গেলাম কেন? রাঙা একটা মলিন হাসি মুখে ফুটিয়ে তুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি সব বলতে রাজি, তবে শোনার পর তুই আর আগের মতো থাকবি না। তোর পরিবারের প্রতি ভালোবাসা, তোর এতদিনের বিশ্বাস সব লোপ পাবে। তবে হ্যাঁ, তোর সাথে যা যা হচ্ছে সবের উত্তর তুই পাবি। আমি এক এক করে সব বললাম, এসে থেকে যা যা হয়েছে। আর বললাম 28 বছরের জন্মদিন পেরোনোর পর থেকে কেন ঘুমোতে পারছি না, কেন এসেছে এই গ্রামে। শুধু কি রাঙা এসেছে বলে? তা নয়, কিছু উত্তর খুঁজতেও। মাস দুয়েক আগে আমার 28তম জন্মদিনের রাতে আমি প্রথম ওই স্বপ্নটা দেখি। জঙ্গলের মন্দির, মা দাঁড়িয়ে রয়েছে, সামনে আমি শুয়ে, বয়স মাত্র 3-4 মাস। বাবাও আছে। মা উত্তেজিত হয়ে বাবাকে বলছে, আমার একমাত্র সন্তান,
এই বংশের কুলপ্রদীপকে আমি কিছুতেই বাবার হাতে দিব না। তাতে তোমাদের বংশ থাক আর না থাক, টাকা থাক বা না থাক। বাবা বলছে, দেখো শুভ্রা, এরকম করো না। আমার মাও আমার দাদাকে দিয়েছিল। প্রথম সন্তানকে দিতেই হবে তোমার, না হলে অনর্থ হবে। আমার পরে আবার সন্তান হবে, ছেলেই হবে, তুমি দেখে নিও। তুমি কি মানুষ নাকি সমবায়ের জীবগুলোর মতো হয়ে গেছো? কোন মুখে তুমি নিজের সন্তানকে মরতে ছেড়ে দিতে বলতে পারো? এতদিন ধরে সহ্য করিনি তোমার বাবার অত্যাচার, আজ এই সন্তানকেও আমায় ছাড়তে হলো ওনার জন্য। দুজনের বাঘ বিতণ্ডতার মধ্যে কখন যেন আমি চলে গেছি কোঠুরির মধ্যে। বলা ভালো, কে যেন আমায় নিয়ে গেছে। গম্বুজ একটা কালো মতো, আর তাতে কি বিভৎস একটা মূর্তি, অর্ধ সমাপ্ত। আমি দেখছি আমার শরীরটাকে কে যেন তুলে ধরেছে, আর ঠিক তখনই আমার চোখ পড়েছে ধর্মরাজ ঠাকুরের দিকে, আর তিনি বড়া ভয় দিচ্ছেন হাত তুলে। মা এসে আছড়ে পড়ল ঠাকুরের সামনে, বলতে লাগলো, আমার একমাত্র সন্তান, অনেক কষ্ট পেয়ে এনেছি ওকে। এত অত্যাচারের পর এতবার গর্ভ নষ্ট করে আমি আর মা হতে পারবো কিনা জানি না। আমার স্বামীর আর আমার একমাত্র এই সন্তানকে কেড়ে নিও না ঠাকুর। আমি ওকে সুস্থভাবে বড় করতে চাই, ওকে বাঁচিয়ে রাখো। বাবা পিছন থেকে মায়ের মাথায় হাত রেখে বলছে, উপায় একটাই, রাঙা। ব্যাস, স্বপ্ন শেষ। এই এক স্বপ্ন রোজ দেখছি, ঘুমাতে পারছি না আমি। তাই রাঙা এসেছে শুনে মনে হলো গ্রামে একবার যাই। আমার উত্তর ওর কাছেই লুকিয়ে হয়তো। রাঙা শুনে বলল, আমি জানি এই এক স্বপ্ন আমিও দেখছি গত 3 মাস ধরে। সাথে দেখেছি তোকে কেউ একটা টানছে ঘাড় ধরে। তুই একটা টান অনুভব করছিস বললি না, ওই টান। তোর জন্মদিনের দিন ভেবেছিলাম ওকে একটা ফোন করি, সব বলি, তোর সামনে খুব বিপদ। 30 বছর বয়সের আগে সেই বিপদ ঠিক না করলে তুই যে আর তুই থাকবি না। তখন ঠিক করি এই নরকে ফিরতে হবে, আর ফেরার পর তোর জন্যই সবকিছুর সম্মুখীন আমি হব। আমি যা পারিনি বাঁচাতে এক মা হয়ে, আর এক মায়ের কোল খালি হতে আমি দেব না। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। রাঙা বলল, আমি কাল আবার আসব। একটা উপায় ঠিক করতে হবে, আর বাকি যা যা বলার কাল বলব। রাত প্রায় 12টা, ঘুম আসছে না। জানালা দিয়ে তাকিয়ে আছি বাইরে। আজ থেকে অমাবস্যা, আকাশে চাঁদ নেই, মেঘলা আকাশ, নিশ্চুপ চারপাশ। প্যাঁচার হুম হুম আওয়াজ আর মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। মনে হচ্ছে আমি অন্য যুগে চলে এসেছি। মোবাইলে খুটখাট করছি। ঘরের ছোট্ট ল্যাম্পটা নিভে গেল, সাথে পাখাও। লোডশেডিং, ঘুম আসবে না। জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বেশ কিছুক্ষণ বাইরের অন্ধকার গাছপালা দেখছি। হঠাৎ মনে হলো এই ঘরে আমি একা নেই। পিছনে ঘুরতে দেখলাম দরজার কাছে একটা অন্ধকার ছায়া জমাট বেঁধে গেছে, অথচ কি আমি বুঝতে পারছি না। ছায়াটা অল্প অল্প নড়ছে। ভয় তো তখন পেল যখন বুঝলাম নড়তে নড়তে আসছে আমার দিকেই। ফোনের টর্চ জ্বালতেই হঠাৎ সরে গেল সেটা। ঘরের মধ্যে যেন একটা লুকোচুরি শুরু হলো। আলো যেদিকেই ফেলি মনে হয় সেদিক থেকেই লাফ দিয়ে বেড়াচ্ছে। এখন আর ভয় লাগছে না। বাধ্য হয়ে আমি চিৎকার করে বললাম, সামনে এসো, যেই হও তুমি। তারপরে বুঝলাম যে আমার পিছনে, বলা ভালো আমার ঘাড়ের উপর, লোমশ তার শরীর, হাতড়ে যাচ্ছে কিছু একটা আমার ঘাড়ে। সেই সময় কাল সন্ধেবেলার হাওয়ার সুড়সুড়িটা অনুভব করলাম, আর সেই টান, কেউ আবার আমায় টানছে।
এবার জঙ্গলের দিকে না, ঘর পেরিয়ে ছাদের দিকে, যেন ছুঁড়ে ছাদ থেকে নিচে ফেলে দেবে বলে। দর দর করে আমি ঘামছি। ঘাড়ে এটা কি চেপে বসেছে আমার। আমি ছুটে দরজা খুলে বেরিয়ে যাব এমন টান অনুভব করছি। লোমো শরীরটা আমায় চেপে আটকে দিল, আর আমার বুক কাঁপিয়ে কানের কাছে জড়ানো জান্তব গলায় বলল, কতটা বুঝিয়ে দেব, নড়বে না একদম। তীব্র একটা জ্বালা অনুভব করলাম, যেন কেউ একটা তরল ঢেলে দিল ঘাড়ে। তারপরই উধাও হলো লোমো শরীরটা। ঘর থেকে ছুটে বেরিয়ে যাওয়ার সময় বলল, আমায় ভয় পেও না, তোমার রাঙা আমার মা হয়। আমি বজ্রাহত হয়ে যেন দাঁড়িয়ে রইলাম। রাঙা ওর মা? রাঙার সন্তান? আমার ভাই বা বোন? ওই রকম একটা অপার্থিব জন্তু আমার আত্মীয়? কি অদ্ভুত, সেই টানটার অনুভব করছি না তো। সুসইটাও আর নেই। তবে তবে কি রাঙাই ঠিক? আমার সামনে কি খুব বিপদ? বিয়ে হয়ে আসা স্তক আমার শুধু মনে হতো, একটা এত বড় গ্রামে কেউ কিছু কাজ করে না কেন? প্রত্যেকটা বাড়ির একজন সমবায় করে, ব্যাস। এমনকি যারা পড়াশোনা করতে বাইরে যায় তারাও ফিরে আসে এই গ্রামে। আর যারাই কাজ করতে ঢোকে তাদের বাড়ির লোকের সাথে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো সম্পর্ক নেই, অথচ দিব্য সুখের সংসার। অভাব নামক বস্তুটা যেন এই গ্রামের ছায়া মাড়ায়নি। আমি যে বাড়ির বউ, আমার মুখে এসব কথা মানায় না। আমাদের বংশের জন্যই তো এত প্রতিপত্তি। তবে শুধু টাকা কি সুখের উৎস? রূপ, গুণ, টাকা কিছুই তো আটকে রাখতে পারছে না আমার মানুষটাকে। হাসি পেল আমার মানুষ। সারাদিন ছবি এঁকে ঘরে বসে স্তব করা ছাড়া কোনো দিকে ধ্যান জ্ঞান নেই। পাশের সুন্দরী বউ, তাকে ছুঁয়েও দেখতে চায় না সে, শুধু পালাই পালাই। এই এত বড় বাড়িতে আমার মনটা ধরে রাখে এই একরত্তি ছেলে বান্টি। আমার স্বামী মানুষটা অদ্ভুত হলেও অযত্ন করেননি কোনোদিন। এক বিরল দুপুরে আমার হাত ধরে হঠাৎ বললেন, রঞ্জা, তুমি আমার জীবনে আলো হয়ে এসেছ, কিন্তু আমি যে অন্ধকারের পুত্র। আমার জন্ম, আমার বংশ সবই অন্ধকারের পূজারী। তোমায় ভালোবাসি কি করে বলো তো? এতদিনে এটুকু কথা শুনেই আমার মনটা মোমের মতো গলে যাচ্ছিল। মানুষটা এমনি তো খারাপ না, নেশা নেই, চরিত্রের দোষ নেই, শুধু খামখেয়ালি। আমার সব দিকে যদিও নজর, খেলাম কি খেলাম না, এমনকি নিজের দাদার বউ, শ্বশুর আমায় পছন্দ করেন না বলে আমায় আলাদা থাকার জায়গা অবধি করে দিয়েছেন। গরিব বাড়ির মেয়ে তো, পছন্দ হবে কেন? তার উপর পোড়ারমুখীর এই রূপ, হিংসের কারণ তো ওটাই। অথচ বড়দি কত সুন্দর, কত সুন্দর একটা ছেলে। তাও আমি তো মা হতেও পারিনি, হয়তো পারবো না। ওনার হাতের মধ্যে ঘামতে থাকা হাত নিয়ে ভাবছি এসব। আর উনি আবারও বললেন, তোমাকে ভালোবাসতে বোধ হয় পারবো না রঞ্জা, কারণ তার ফল ভালো হবে না। এই বংশে অভিশাপ আছে, প্রথম সন্তান হয়তো সুস্থ হয়, আর না হলে কি বলুন? আমি এই কষ্ট যে আর নিতে পারছি না। কি নেই আমার মধ্যে? আপনি আমাকে এত ভয় পেয়ে এড়িয়ে যান কেন? এতগুলো কথা বলে হাঁপাতে লাগলাম। উনি বললেন, আমি তোমায় ভয় পাই না রঞ্জা, আমি তোমার জন্য ভয় পাই। এই বলে হাতে ধরিয়ে দিলেন একটা বজরঙ্গলির মূর্তি। বললেন, রোজ নাকি ফুল জল দিও, আর মঙ্গলবার আর বৃহস্পতিবার করে লাড্ডু। উনি তাতেই সন্তুষ্ট। আর যদি খুব ভয় পেয়ে যাও তাহলে হনুমান চালিসা জপ করো। একটা জিনিস জানবে রঞ্জা, তোমাকে তোমার বিপদ থেকে যদি কেউ বাঁচাতে পারে তো শুধুমাত্র ইনি।
সাথে শিখিয়ে দিলেন গোপন কিছু মন্ত্র, ওনার স্তবের মন্ত্র, যেগুলো পাঠ করলে নাকি অনেক অজানা বিপদ থেকে সাময়িক হলেও রেহাই পাওয়া যায়। উনি আমার জন্য আর কিছুই রেখে যাননি। শুধু এক বৃষ্টির রাতে উনি আমায় সাময়িক হলেও উপেক্ষা করতে পারেননি। তার ফল আমার সন্তান বীরু। নীরু ওনার ডাক নাম, সেই নাম মিলিয়ে। বীরু জন্মানোর আগে ঘটে গেছে অনেক কিছু। নিজের সম্মান বাঁচিয়ে এখানে থাকতে থাকতে একদিন ক্লান্ত হয়ে গেছিলাম। সবাই সবটা জানলে ঘাড়ে আমার মাথা থাকবে না। ক্ষমতায় বসে থাকা মানুষ যখন অন্যায় করে, তার অধস্তন মানুষরা তা সহ্য করতে করতে একটা সময় অন্যায়কে ঠিক ভাবতে আরম্ভ করে। আমি যখন গর্ভবতী, ভাসুর আর দিদি একদিন আমার ঘরে এলেন। আমি তো অবাক, ওনারা তো আমায় দেখতে পারেন না। শুভ্রা বৌদি এসে আমার সাথে কত কথা, নতুন শাড়ি, রান্না করা কত খাবার, আমার সাজ দিলেন। তারপর আস্তে আস্তে তুলে ধরলেন এই বংশের কালো দিক। দিলেন একটা নোংরা, কুৎসিত, ভয়ঙ্কর প্রস্তাব। শোন রঞ্জা, তুই বিয়ের সময় এক কাপড়ে এসেছিস। আমার স্বর্গত শাশুড়ি মা শুধু তোর মুখ দেখে তোকে পছন্দ করেছেন, তাই তোকে কেউ মেনে নেয়নি। আমার মতো কয়েক ভরি সোনা, জমির কাগজ তো নেই তোর, তুই তো জানিস সেটা। তার সাথে এটাও জেনে রাখ, এই বংশে কেউই প্রথম সন্তানকে রাখতে পারে না। তোর ভাসুরের দাদাকেও দিয়ে দেওয়া হয়েছিল। মানে? কেন? কোথায় দিয়ে দেওয়া হয়েছিল? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম। এই গ্রামে এত রমরমা কেন ভেবে দেখেছিস? কেন কেউ শহরে যায় না? কেন কারোর বাড়িতে অভাব নেই? কেন এই গ্রামে দুর্গা, সরস্বতী, গণেশ, শিব, কোনো হিন্দু দেবদেবী পুজো হয় না? এই গ্রামে একটাও মন্দির আছে বল? জঙ্গলে কিসের মন্দির জানিস? কেন তোর শ্বশুর রোজ বিকেলে সূর্য ডুবে যাওয়ার পর মন্দিরে পুজো করেন? এইসব প্রশ্ন মাথায় আসে তোর, না সারাদিন শুধু ছলা কলা নিয়ে মেতে থাকিস? আমার ছোট্ট ছেলেটাকে হাত করেছিস তো? চোখ ছোট করে কেমন সাপের গলার মতো করে দিদি কথাগুলো বলে দিল। দিদি গো, আমি বান্টিকে নিজের সন্তানের মতো ভাবি। ওকে কেন বশ করব? ও আছে বলে আমি এই যক্ষপুরীতে বেঁচে আছি। শোন, এইসব কথা বাদ দে। তোর সন্তান যে আসবে, তাকে তোকে বুড়ো বাবাকে দিতে হবে, না হলে বান্টি বাঁচবে না। কেন? কেন আমার সন্তানই কেন? রাগে আমার মাথার বুদ্ধি শুদ্ধি লোপ পেল। বান্টি তোমার প্রথম সন্তান, তুমি কেন দেবে না? দাওনি কেন? এই তো আসল রূপ বেরোলো। এই নাকি বান্টি ওর ছেলের মতো সতে খোয়ারি মেয়ে ছেলে। তোর মনে বিষ এত? তবে শোন, আমিও দিয়েছি, আমার গর্ভ উপড়ে দিয়েছি। না জন্ম নেওয়া 3-4 মাসের ভ্রূণকে দিয়েছি। কিন্তু নিয়ম মতে এই বংশে আমার স্বামীর সাথে বান্টি আমার প্রথম সন্তান, তাই ওকে দিতে হবে। কিন্তু না, আমি দেব না। এতবার গর্ভপাত করে আমি আর মা হতে পারবো না। এই আমার শেষবার। আমি এতগুলো বছর অপেক্ষা করেছি। তোর কবে সন্তান হবে? তুই তো আমার মতন অত্যাচার সহ্য করিসনি, তাই কি বুঝবি? তোকে দিতেই হবে। আমি ম্লান হেসে বললাম, দিদি তুমি হাসালে। কি করে ভাবলে যা তোমায় সহ্য করতে হয়েছে তা আমায় হয়নি? হ্যাঁ, আমার পাগল স্বামীর জন্য সে আমার গায়ে হাত দিতে পারেনি।
তার আঁকা ছবির বড্ড দাম কিনা। উনি চলে গেলে তো সেসব বন্ধ হয়ে যাবে। তাই আমার গায়ে হাত পড়েনি। প্রস্তাব, হুমকি আমিও পেয়েছি দিদি। আমি এ কাজ করতে পারবো না। এই সমস্ত কথা শুনে সে রাতে যেটুকু সর্বনাশ বাকি ছিল হয়ে গেল। আমার স্বামী, তার বাবা, তার দাদা বৌদির নোংরামি, এতদিনের কালো কুৎসিত সত্যি জেনে এই গ্রাম ছাড়লেন। যদিও একটা ছাদ, একটু আশ্রয়ের জন্য রোজ দিদি আর দাদার কঠোর কটুবাক্য শুনেও আমি রয়ে যাচ্ছিলাম। একদিন বুড়ো বাবা আবার এলেন। এসে বললেন, তোকে তোকে এখানে আর বাঁচানোর কেউ নেই। বোনের বয়স 5 মাস হলেই ও আমার। কি করবি করে নিস যা। আমি গ্রাম ছাড়লাম। চোখের জলে আমার ঘর সংসার, স্বামীর ভালোবাসার ছোঁয়া দেওয়া বাড়ি বান্টি সব ছাড়লাম। সাথে নিলাম আমার 24 ঘন্টার সঙ্গে থাকা বজরংবলীর মূর্তি। আমার সন্তান জন্ম নিল এক মহিলা আশ্রমে, যেখানে আমি কাজের বিনিময়ে থাকা খাওয়া পেতাম। কিন্তু বীরু জন্ম নেওয়ার 2-3 মাস বাদে বিদায় করা হলো আমার। বীরু স্বাভাবিক না। ওর গায়ে হাতে অস্বাভাবিক লোম, ওর নাক বোঁচা। আমার সন্তান এমন? কেউ দেখলে বলবে মানুষের না, বাঁদরের বাচ্চা। ডক্টর দেখাতে জানলাম ও একটা বিরল জিনগত রোগে আক্রান্ত। সারা ভারতে খুব কম লোকেরই হয়। বংশে যদি অবৈধ সম্পর্ক থাকে, মায়ের যদি অপুষ্টি হয়, কিংবা কোনো কারণ ছাড়াই বংশে আগে কারোর হলে এই রোগ হয়। আমার ঠিকানা এখন সার্কাসে। বীরুকে দেখতে কত লোক আসে। ওর নাম বীরু বজরং। ওকে আমি রোজ বজরংবলীর গল্প বলি কিভাবে উনি একজন হনুমান হয়েও মহর্ষি হয়েছিলেন, কারণ উনি সত্যের পথে চলেছেন। সবাই বলে ও নাকি বজরংবলীর মানসপুত্র। আমিও তাই ভাবি। ওই আমার শক্তি। ওকে লেখাপড়া শিখিয়েছি নিজেই। বান্টির গল্প বলি। ও খুব দেখতে চায়, যেতে চায়, কিন্তু ওই অভিশপ্ত গ্রামে গেলেই যদি আবার। মাস 3-4 আগে থাকতে ওই অদ্ভুত স্বপ্ন দেখছি। বান্টিকে কে যেন টেনে মন্দিরে নিয়ে যাচ্ছে। কে ওর ঘাড়ে একটা দাঁড় আটকে দিয়েছে। আমি সহ্য করতে না পেরে চিৎকার করে উঠতাম। বীরু এসে গায়ে মাথায় হাত বোলাতো। ওকে সবটা বলে দেওয়ার পর ও বলল, চলো মা, গ্রামে যাই, বান্টি দাদার বড় বিপদ। আচ্ছা বীরু, তোর ভয় করে না? ছেলেটার চোখে কত মায়া। ও এরকম না হলে সবাই বলতো বাপের চোখ পেয়েছে। বীরু উঠে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলল, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? আমরা দুজনেই হেসে উঠলাম। ফিরে এলাম গ্রামে। এসেই বুঝলাম তোর খুব বিপদ। বীরুকে পাঠিয়েছিলাম রাতের অন্ধকারে তোর বিপদ কিছুটা হলেও দূর করতে, কিন্তু এখনো সবকিছু ঠিক হয়নি। অপরাধের গোড়াটা নষ্ট করতে হবে। সবটা শুনে আমি স্তব্ধ। মানুষ কি অদ্ভুত জীব! শুধু মানুষই হয়তো পারে এরকম ভাবতে, এরকম করতে। হয়তো মানবিকতা বোধ, এই কথাটা মানুষ বাদ দিয়ে একটা কুকুর বা অন্য প্রাণীদের জন্য বেশি প্রযোজ্য। নিজের বংশের দুধের শিশু, এমনকি ভ্রূণ, তাকে অব্দি বিসর্জন দিতে কুষ্টা হয় না এদের। আর আমার মা মাতৃস্নেহে অন্ধ হয়ে
আর একজনের অনাগত সন্তানকে মেরে ফেলতেও দ্বিধাবোধ নেই। আমি রাঙাকে বললাম, তুমি উত্তরগুলো পেয়েছিলে রাঙা? যে প্রশ্নগুলো মা করেছিল তোমায় এই গ্রাম নিয়ে আর বুড়ো দাদুকে নিয়ে? রাঙা মুখ খুলতে যাবে, হঠাৎ ঝড় উঠল, শুকনো ঝড়। বিকেলের আবহাওয়াটা বদলে গিয়ে যেন কেমন মাঝরাত হয়ে গেল। জানালা দিয়ে দেখলাম বাড়ির দিকে হন হন করে হেঁটে আসছে দাদু। সিঁড়ি দিয়ে উপরে উঠে দড়াম করে দরজা খুলে সোজা রাঙার চুলের মুঠি ধরে টানতে শুরু করল। চল পোড়ামুখী, আমার নামে নিন্দা করতে এসেছিস? এতদিন বাদে গ্রামে কেন এসেছিস মরতে? আর পাপটাকেই বা কেন এনেছিস, যার কোনো বাপের ঠিক নেই? চল। ঘর থেকে ওরা বেরিয়ে গেছে। আমি ছুটলাম পিছন পিছন। ঠিক এমন সময় আমি আতঙ্কিত হয়ে দেখলাম ছাদের মধ্যে যেখানে দাদু রাঙাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সিঁড়ির সেই দিকের আকাশটা লাল হয়ে এসেছে, আর একদিকটা কালো। এইরকম অদ্ভুত রং আকাশের, একসাথে রং দুটো যেন রেশারেশি করছে নিজেদের মধ্যে। দাদুর দিকে তাকাতেই চাপা একটা চিৎকার বেরিয়ে এলো। দাদুর পিছনে ওটা কি? একটা লকলকে চাবুকের মতো লেজ আর মাথায় আঙুলটা। দাদুর মাথার টাকটা যেন ফুলে ফুলে উঠেছে, ঠেলে বেরিয়ে আসছে কিছু একটা। সিং। কলেজে পড়তে একটা সিনেমা দেখেছিলাম, রোজমেরিজ বেবি। সেখানে একজন মেয়েকে স্যাটার্ন ব্যবহার করে আনতো তার নিজের সন্তানকে আনতে। সেখানে ডেভিলকে দেখেছি। দাদুর শরীরটা ঠিক যেন তেমন ডেভিলের রূপ নিচ্ছে। রাঙা চিৎকার করে বলছে, আপনি দিদির সন্তান নষ্ট করেছেন, নিজের লালসা মিটিয়েছেন, আমাকে চেয়ে পাননি। আপনার কুকীর্তির জন্য লজ্জায় আপনার ছেলে আজ নিরুদ্দেশ। আপনার বংশের নোংরামের জন্য আমার একমাত্র সন্তান আজ অসুস্থ হয়ে জন্মেছে। এত পাপ নিয়ে কি করবেন? কে বাঁচাবে আপনাকে? হ্যাঁ রে, আমি সব করেছি, সব আমি করেছি, বেশ করেছি। পাপ না করলে প্রভুকে কি করে পাবো? কি করে প্রভু জন্ম নেবেন আবার? তার জন্য ক্ষেত্র প্রস্তুত করব না বল? গ্রামে পুজো করা যাবে না। প্রতিটা পরিবার থেকে একজনের আত্মাকে বিক্রি করতে হবে। বংশের প্রতি প্রজন্মের সুস্থ সম্পর্কের প্রথম সন্তানকে বলিদান দিতে হবে। নিষিদ্ধ সম্পর্ক করতে হবে, ভ্রূণ হত্যা করতে হবে। আমি সব করেছি, তবেই এত সম্পত্তি, এত ক্ষমতা, এই গ্রামের এত প্রাচুর্য। তুই সন্তানকে না দিয়ে ভালোই করেছিস। ওই কুমতোলা ছেলে আমার কোনো কাজের না। বান্টিকে আমায় বাঁচাতে হবে, কারণ আমার পর ওরই ক্ষমতা আছে এই বংশ এগোনোর। ও স্বপ্ন দেখে যেমন আমি দেখেছি আমার ঠাকুরদা, তারও বাবা। আমার ছেলেদের কারো সেই ক্ষমতা নেই। বান্টির সন্তান হবে আমার প্রভু স্বয়ং শয়তানের রূপ। এই দুনিয়া আবার পাপের রাজত্ব হবে। ভালো কাজ করে কে বা কবে ফল পেয়েছে? এই যে তুই এত ভালোবাসিস বান্টিকে, ওকে বাঁচাতে পারবি? এই যে আমার ছোট ছেলে জানতো হয়তো একদিন ও এখানে থাকলে ওর হাতে ওই পাপটা হয়ে যাবে, তাই পালালো। কি লাভ হলো? ও স্ত্রী আর সন্তান সব আমার হাতে নিধন হবে। আরো পাপ, আরো। আমার তালিকায় নির্দোষ মা আর সন্তানকে হত্যা যুক্ত হলে আরো প্রশস্ত হবে প্রভুর আসার পথ। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। দাদুর গায়ের রং এখন অস্বাভাবিক লাল, যেন রক্ত চুইয়ে পড়ছে। রাঙা হঠাৎ শান্ত হয়ে গেল। তারপর বিড়বিড় করে জপ শুরু করল। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশতি লোক উজাগর। কে যেন বলল, ওদের বিদু তো খুঁতোওয়ালা, তাই না? ধূপ করে লাফিয়ে পড়ল দাদুর কাঁধে কেউ। বীরু, সারা গায়ে লোম ভর্তি, শরীরে একটা ছোট্ট ল্যাংটা গেরুয়া রঙের, সারা গায়ে মেটে সিঁদুর মাখা। দাদুর ঘাড়ে বসে জোরে ঢাকানি দিল। দাদুর হাত ছেড়ে গেল। তারপর শুরু হলো বিষম এক লড়াই, একজন মানুষ আর একজন অপার্থিব শয়তানের মধ্যে।
আকাশের দিকে তাকাতেই সবটা পরিষ্কার হয়ে গেল। লাল রংটা বীরুর প্রতীক আর কালোটা দাদুর। আকাশেও তীব্র একটা রেশারেশি চলছে। এই জিপটার লেজটা সপাটে বীরুর পিঠে পড়ছে চাবুকের মতো। বীরু কোকিয়ে উঠছে যন্ত্রণায়। রাঙা কাঁদছে, কিন্তু তাও মন্ত্রপাঠ থামায়নি। ইতিমধ্যে মা বাবা ছাদে এসে আমায় টেনে নিয়ে যেতে চাইছে। রাঙা একবার চিৎকার করে উঠল। এক যন্ত্রণায় ছটপট করতে থাকা সন্তানের মায়ের সেই আর্তনাদ। আমার সম্বিত ফিরে এলো। রাঙার চোখ আমার দিকে, অনুনয় ঝরে পড়েছে সেই চোখে, যেন আমিই পারি এই লড়াই থামাতে। শান্ত স্বরে আমিও বললাম, নরেন, তুই সরে যা, ও আমার শিকার। আজ ছেড়ে দে ওকে। কাল আমি আমার প্রভুর সামনে পুজোয় বসব। তারপর ও আর ওর মা বেঁচে থাকবে না। তোর দায়িত্ব এখানেই শেষ। রাঙা যেন হেসে উঠল আমার কথা শুনে। বীরু ধুকতে ধুকতে উঠে এক দৃষ্টি আমায় দেখছে। দাদুর চোখে হাসি। আমি জানতাম আমার সাধনা কাজ দেবে। প্রভু নিজের উত্তরসূরি বেছে নিয়েছেন। তুই শুধু একটা উত্তর দে, আমার ঘাড়ে বড়শির গর্তটা কে করেছিল? ওসব ছোট্ট খাট্ট পাপ মালিক। দাদুর সুর বদলে গেছে এখন। আমায় নাতি হিসেবে না দেখে মালিক বলছে। কিন্তু হিংসে হয়েছিল আপনার উপর। আসলে ও তো আমারই সন্তান। কিছু বিদ্যে তো আমার থেকে পেয়েছে। জলের তলায় কিছু জীব পুষে রেখেছে, সমবায়ের কাজ করায় তাদের দিয়ে। মসজিদে তুলে আনে তাদের, ইচ্ছে মতো আবার জলে পাঠিয়ে দেয়। ওরা জলের অশুভ জীব মালিক। বা আপনি এসে যাওয়ায় ওই জায়গা নষ্ট হয়ে যাবে এই ভেবে ওই একটু দুষ্টুমি করে ফেলে। আমি ওকে বুঝিয়ে দিয়েছি সব, কিন্তু ওই হতচ্ছাড়া বীরু আপনাকে বাঁচিয়ে দেয়। ওর মায়ের থেকে ওষুধ নিয়ে ভালো স্বাস্থ্য চেয়েছিল মালিক। ঠিক আছে, এখন তোর কাজ এখানেই শেষ। এবার যা করার আমি করব। বাবা, মা, দাদু সবাই পিছু উঠে গেল। রাঙার কাছে গিয়ে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। রাঙা ঘুমিয়ে পড়ল এক নিমেষে। কিন্তু বীরু নেই, সে পালিয়েছে। আমি আপন মনে হেসে বললাম, অন্যায় মেনে নিতে নিতে মানুষ অন্যায়কে ঠিক বলে ধরতে শুরু করে। যারা অন্যায় মেনে নেয় না তারা ভগবানের সেবক হয়, জীবন বিসর্জন দেয়। আর যারা মেনে নেয় তারা শয়তানের দাস হয়ে নিজের আত্মাকে বিক্রি করে অনন্ত ঐশ্বর্য লাভ করে। গতকাল রাত থেকে ক্রেতান্তপুর গ্রামে যেন মেঘ এসে পাকাপাকি আস্তানা গেড়েছে। বিকেলে যে ঝড় শুরু হয়েছিল সেই ঝড় থেমে গেছে। আকাশের যে কালো আর লাল রঙের খেলা চলছিল, সে খেলায় কালো রং মেঘের রূপ নিয়ে কবজা করেছে গোটা আকাশ। চারপাশ থমথমে, যেন এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বাজ পড়ার শব্দ শুনতে প্রকৃতি যেন উদ্গ্রীব কিন্তু নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছে। বীরু, বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো রাঙার। কোথায় গেলি তুই? আমার কোল খালি করে কেন গেলি? তুই ছাড়া তোর বাবার কিছুই তো নেই আমার। আছে। কানের কাছে কে যেন ফিসফিস করে বলে উঠল, কালো জলে কালো চোখের নাচুন, দেখবি কিরে ফিরে আয় আমার তরে। আখির পাশে বীরের মিলে, খুঁজবি কিরে নীরের তলে। এই ধাঁধার মানে কি? কোথায় পাবো এখন বীরুকে? কোথায়? হাহাকারের মধ্যে রাঙার শব্দগুলো ঘুরে বেড়াচ্ছিল বন্ধ ঘরে। কাল থেকে বান্টি ওকে ওখানে বন্দি করে রেখেছে। আজ বান্টির পুজোর দিন। আজকের পর এই গ্রাম থেকে শুরু হবে শয়তানের রাজত্ব। বান্টির বংশেই জন্ম নেবেন উনি, আর কেউ বাঁচাতে পারবে না এই পৃথিবীকে। এবার ফলেন অ্যাঞ্জেল না, রক্ত মাংসের রূপ নিয়ে দিনের আলোয় বাস্তব দুনিয়ায় পদচিহ্ন পড়বে স্যাটানের। ধ্বংস হয়ে যাবে যা কিছু শুভ। মানুষের কামনা, বাসনা, লালসা, অপকর্ম সব চরিতার্থ হবে অবলীলায়। হে কৃপা সিন্ধু, হে বজরংবলী, বাঁচাও এ ধরাধামকে। এই শব্দগুলো উচ্চারণ করে
অজ্ঞান হয়ে গেল রাঙা। আর সাথে সাথে দরজা খুলে ন্যাংটা পড়া একজন তাকে অতি যত্নে কোলে তুলে নিয়ে এলো বাইরে। রওনা দিল জঙ্গলের দিকে। বাইরে তখন শুরু হলো ঝুমঝুম তালে এক অপরূপ বৃষ্টি। বৃষ্টির তেজ বাড়ছে, বাড়ির চারপাশ অন্ধকার। বৃষ্টির আওয়াজ যেন সাপুরের বাঁশির মতো বেজেই চলেছে, আর গোটা গ্রাম যেন তার তালে তালে হুম হুম করে শব্দে দুলছে। বলা ভালো, গ্রামের মানুষ দুলছে। দুলতে দুলতে সারিবদ্ধ হয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। সবার পরনে সমবায়ের ইউনিফর্ম, লাল কালো রঙের ক্লথ, মাথা ঢাকা দিয়ে হাতে লণ্ঠন নিয়ে নিভু নিভু আলোয় পথ দেখে জঙ্গলের পথ অতিক্রম করছে তারা। তাদের সামনে রয়েছে ধীরেন গোস্বামী, নরেন গোস্বামী, শুভ্রা আর বান্টি ওরফে আলোক গোস্বামী। সামনে আসা গ্রামবাসীদের মধ্যে কাকে যেন একটা লুকিয়ে রাখা হয়েছে। জঙ্গলের মন্দির আজ সেজে উঠেছে মশাল দিয়ে আর লাল রঙের কিছু অজানা ফুল দিয়ে, যার গন্ধে সবার মাতাল মাতাল দশা। খাঁচা পেরিয়ে ছোট্ট কুটিরের সামনে দাঁড়ালো গোস্বামী পরিবারের 4 সদস্য। বাকি গ্রামবাসী অর্থাৎ শুধুমাত্র সমবায়ের সদস্যরা দাঁড়িয়ে মূল মন্দিরের বাইরে। আলোক কুটিরের ভিতর ঢুকতে বললেন নরেনকে। কৃতান্ত দেবের মূর্তি ছড়িয়ে দিতে বললেন। আত্মবিশ্বাস নিয়ে নরেন গোস্বামী ভিতরে তো ঢুকলেন, কিন্তু কিছুতেই আজ মূর্তি সরাতে পারলেন না। বেরিয়ে এসে সে কথা জানাতেই আলোক বলল, নিশ্চয়ই আজ ওখানে কেউ আছে যে অধর্মী। আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে রয়েছে। তাকে খুঁজে না বের করলে পুজো করা শুরু হবে না। নরেন, তুই ধীরেনকে নিয়ে এক্ষুনি জঙ্গলে খোঁজ, সেখানেই লুকিয়ে। এরপর আলোক ঢুকলেন কুঠিরের মধ্যে। দরজা বন্ধ হয়ে গেল। বাইরে তখন শুরু হলো এক অদ্ভুত কাণ্ড। হুটোপাটি আর কিচকিচ শব্দ। আলোকের মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। গম্বুজের সামনে এই প্রথম আমি তার মুখোমুখি হলাম। ঘিয়ের প্রদীপের আলোয় কুঠুরির সংক্ষিপ্ত জায়গা উষ্ণ হয়ে উঠেছে। লাল ধুতিটি ভিজিয়ে দিচ্ছে। আমি গম্বুজের দিকে তাকিয়ে বললাম, আজ আমার শেষ কিছু প্রশ্নের উত্তর চাই, তবেই নিজেকে সমর্পণ করব তোমার হাতে। গমগমে একটা অমানসিক যান্ত্রিক গলায় উত্তর এলো, কি জানতে চাস বল? এখানে খাঁচা কেন? আর তোমার মূর্তির সামনে ধর্মরাজ কি করছেন, যেখানে গোটা গ্রামে কোনো হিন্দু দেবদেবী পুজো আর্চা হয় না? জলের তলায় ওই চেনা চোখটা কার ছিল? উত্তর এলো, 150 বছর আগে আমি তোর ঠাকুরদাকে স্বপ্ন দিই, বলি আমি তার জীবনের সব মনস্কামনা পূরণ করব যদি সে আমার মন্দির করে দেয়। সে রাজি হলো এবং মাটি ফুঁড়ে এই গম্বুজ উঠল। আমার কথায় সে মূর্তি শুরু করে, কিন্তু অর্ধেক হতে না হতে তার স্ত্রী তোর রাঙার সম্পর্কে একজন দিদিমা নিজের প্রাণ বিসর্জন দেয় মূর্তির সামনে। আর তার আগে ধর্মরাজকে এনে প্রতিষ্ঠান করে, এই বলে যে দুনিয়ায় পাপ পুণ্য অশুভ থাক না থাক, ধর্ম থাকবেই। কেউ মানলে তিনি শক্তিশালী, কেউ না মানলে সে শয়তানের উপাসক। আমি তখন এখান থেকে চলে যেতে চাই। তোর সেই পূর্বপুরুষ নিজের প্রথম সন্তানকে বিসর্জন দিয়ে আমায় আটকে দেয় আর একটা বিশাল খাঁচা তৈরি করে বলে, যতদিন না আমার পুনর্জন্ম হয় ততদিন আমি বেরোতে পারবো না। আমি কিছু শর্তে রাজি হয়ে যাই, কিন্তু কিছু পাপ ও কিছু নিষিদ্ধ কাজ করতে রাজি হলেও বংশের নারীদের সম্মান কারোর দ্বারাই হরণ হয়নি। সেটা পূরণ হলো তো ঠাকুরদার সময়, তাই ওনার সময় সবচেয়ে বেশি উন্নতি হলো গ্রামে। প্রতিটা পরিবারের একজন আমার কাছে আত্মা ধার রাখত আর কাজ করত অবিরত। পরিবর্তে তাদের আমি সমৃদ্ধি দিতাম, অর্থ দিতাম। আর তোর ঠাকুরদাকে দিয়েছি আমার রূপ, আমার কিছু ক্ষমতা। আর তোর রক্তে সেই ছলনা আছে, তোর রক্তে তোর ঠাকুরদা আছে, তোর মধ্যেই আমি জন্ম নেব। আর এত পাপের ফল পেয়েছে তোর ভাই বীরু। অসুখ নিয়ে জন্মেছে, আরো অনেকেরই এইরকম হতো প্রথম সন্তান।
তাদের জন্মের আগে আমি জানিয়ে দিতাম, আর তারা আমার কাছে পূর্ণ অবস্থায় বলি দিয়ে যেত। শুধু বীরু বেঁচে গেছে। কেন জানি না, ওর চারপাশে একটা আলোর বলয় আছে, একটা তাপ আছে। আমি যেতে পারি না, কিন্তু ওর মা থাকবে না যখন, ও নিকেশ হয়ে যাবে। ওর মা, ওর শক্তি, আর ওই কালো চোখ তো চেনা হবেই। চোখের পাশে আঁচিলটা দেখিসনি? বিদ্যুৎ চমকের মতো মাথায় খেলে গেল। তাই তো, তাহলে ওই চোখ কি? কিন্তু কিন্তু এখন ভাবার ওসব সময় নেই। আমি গম্বুজকে লক্ষ্য করে বললাম, তুমি বোধহয় ভুলে গেছো যে আমার নাম শুধু বান্টি নয়, আমার নাম আলোক। আর আমার রক্তে শুধু ঠাকুরদা না, আমার কাকিমার রাঙার রক্তও আছে। ওনার আত্মীয়া ধর্মপ্রাণা সতী মানবী নিজের জীবন দিয়েছেন শয়তানকে রুখতে। সেই রক্ত রাঙা শরীরে, আর সেই রক্ত আমার শরীরেও। আমার ঠাকুমা এমনি এমনি রাঙাকে এই বাড়ির বউ করে আনেনি। উনি জানতেন এইসব রোকার ক্ষমতা কারণ নেই, হয়তো আমারও নেই পুরোটা। গম্বুজের গলা এবার রীতিমতো কাঁপছে, লেজটা জ্যান্ত হয়ে উঠেছে, তার সাথে সারা শরীরটাও। তুই কি করছিস? ডান হাত দিয়ে কি করছিস ওটা? পুজো কেন করছিস? তুই জানিস না গোস্বামী বাড়ির কারোর অধিকার নেই কেতন্ত দেবের পুজো করার? আমি ধর্মরাজের সামনে ফুল তুলে দিতে দিতে মন্ত্রপাঠ সমাপ্ত করলাম। এবার শান্তির জল রাখার পাত্রটা হাতে ধরে বললাম, অধিকার নেই নাকি? অধিকার দিলে তুমি আর আসতে পারবে না এই ধরাধামে। যে পাপের অস্তিত্ব তোমায় আনবার সুযোগ করে দিয়েছে, তার বিরুদ্ধে ধর্মের পুজো তোমার আশাটা বন্ধ করে দেবে। তা তুমি ভালো করেই জানো। তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। এতক্ষণ নিজের মহিমা, নিজের কুকুরটি বলতে গিয়ে খেয়ালও করনি এতক্ষণ কোথায় তোমার সাগরেদরা, কোথায় তোমার সেই গ্রামবাসী আর তোমার ভক্তরা। তোমার শরীর দুর্বল হচ্ছে, বুঝতে পারছো? অধর্মের পালা বেশি দিন চলে না শয়তান। আলো এসে সব অন্ধকারকে ঢেকে দেয়। শুধু মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হয় সেই শুভবোধ। অধর্মী আজ একজন না, তিনজন। আমি, বীরু ও রাঙা, যারা তোমার ধর্ম মানেনি আর মানবেও না। শান্তির জল ছিটিয়ে দিলাম শয়তানটার বুকে। চিটভির করে পুড়ে গেল ওর বুকটা। ভক্তি আর শ্রদ্ধায় আজ সামান্য গঙ্গা জল শয়তানের গা পোড়াতে সমর্থ হয়েছে। তুমি জানো না, তাই না? তুমি জানো না যে পাপের বোঝা পূর্ণ হয়ে গেলে কি হয়? গমগমে গলায় বলে উঠলাম, যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভব ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানং সৃজামহ পরিত্রাণাহি সাধুনং বিনাশে চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় দেহ ধারণ পূর্বক অবতীর্ণ হই। কিরে বীরু, ঠিক বললাম তো? কুঠুরির দরজা খুলে গেল। এক লাফ দিয়ে ভিতরে এলো বীরু। আমার দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, দাদা ভাই, কাল তোমার মুখের দিকে তাকিয়ে ইশারায় বুঝে গেছিলাম যে তুমি আমাকে পালাতে বলছো। শয়তানকে শেষ করতে শয়তানের ছলনা প্রয়োজন, অন্তত কলিযুগে তো বটে। ততক্ষণে গম্বুজ থেকে উঠে এসেছে এক অর্ধ সমাপ্ত কুৎসিত শয়তানের মূর্তি। এক পাশে গলে পড়ছে হাড়, রক্ত, মাংস, আর এক পাশে পেশিবহুল শরীর। ওর সাথে কিছুক্ষণ বীরু যুঝে নিক। আমি বাইরে এলাম। চারপাশ তখন ছত্রভঙ্গ। অশুভ জীবগুলোর মৃতদেহ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এক পাশে আমার মা নামী মানুষকে কাঁপতে দেখলাম বসে। কপির দল বোধহয় ওনাকে ছাড় দিয়েছে। হ্যাঁ, কপি হনুমানের দল। প্রথম দিন এসে এই বীরুর ওই বন্ধুর আমি দেখা পাই। সাথে তখন বীরুও ছিল। ওরা বীরুর কথা বোঝে। যখন আমি ভিতরে ছিলাম, বাইরে একটা ছোটখাটো রামায়ণ হয়ে গেছে। মাকে নিয়ে এনে তো রাখলাম, কিন্তু এবার কাল ছাদে ওই ধন্যুমার লড়াইয়ের পর দাদাকে যখন পাল্টে যেতে দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। দাদাও শেষমেশ। কিন্তু ও কি, আমি
ঠিক দেখছি তো? দাদা আমায় চোখ দিয়ে পালাতে ইশারা করলো। কিছু না ভেবেই পালিয়েছি। মাকে ছেড়ে আসতে মন চাইনি, কিন্তু দাদা হয়তো ভেবেছে কিছু একটা। পরের দিন দুপুরে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে গেল সমবায়ের এক নুইয়ে পড়া বুড়ো, জম্বির মতো। দেখলেই গা চিউড়ে ওঠে আমার মতো মানুষেরও। আমি নাকি মানুষ? একটা জন্তুর থেকেও লোকে নিচে ভাবে আমার চেহারার জন্য। একমাত্র মার বান্তিদাই বোধহয় আমায় সবচেয়ে ভালোবাসে, আর পাশে আমার বজরং বলি। জয় বজরং বলি। মাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর। চিটকুট পেয়ে আমি অবাক। মাকে দোতলা বাড়ির সামনের মহল থেকে নিয়ে আসবো, তাও আবার মাকে না জানিয়ে। কিভাবে হবে? তাও সামনের মহলের দোতলার ঘরের বাইরে অপেক্ষা করছি। মায়ের কষ্টের চিৎকার শুনে বুকটা ফেটে যাচ্ছে। মনে মনে বলছি, মা কষ্ট পেও না মা, এই তো আমি। তুমি না আমার শক্তিশালী সাহসী মা। একটা সময় মা অজ্ঞান হয়ে গেল চিৎকার করতে করতে। তারপর মাকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে লুকিয়ে রইলাম মন্দিরের পিছনে, আর দেখলাম দলে দলে সবাই আসছে। একদম সামনে বান্তি দাদা ভাই। আমি জানি এবার কি করতে হবে। কুঠুরি বন্ধ হলেই আমার কাজ শুরু। মাকে জাগালাম মায়েরই বানানো ওষুধ দিয়ে, যা মা আশ্রম থাকতে শিখেছিল, যার একটা দিয়ে দাদা ভাইকে বাঁচিয়ে দিয়েছিলাম সেই রাতে। কুঠুরি বন্ধ হলো। আমি ডাক দিলাম আমার চেলাদের। কিচ কিচ শব্দে বন জঙ্গল কাঁপিয়ে হনুমানের দল এসে সব জম্বির মতো লোকগুলোকে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিল। ভগবান রামের সময় থেকেই ওরা রাক্ষস নিধন করতে ওস্তাদ। একটা মেয়েকেও দেখলাম এলো, শাড়ি পরে চাতালে শুয়ে। কেউ নিশ্চয়ই ভয় ওকে ফেলে পালায়। তুলে এনে মায়ের কাছে রাখলাম। মা এখন ধাতস্থ হয়েছে কিছুটা, কিন্তু আমায় কিছু জিজ্ঞেস করেনি। মেয়েটার পরিচর্যা করতে করতে জানলাম মেয়েটা আনা হয়েছে বান্তি দাদা ভাইয়ের জন্যে। আজ নাকি মন্দিরে ওদের বিয়ে। মেয়েটা জম্বির মতো নয়, একটা ফুটফুটে 18 বছরের মেয়ে। মা আমায় আঙুল দিয়ে দেখালো শুভ্রা জেঠিমাকে, আর আমায় মাথা নেড়ে বারণ করলো, না, আমি কোনো ক্ষতি করব না ওনার। উনি এত কিছুর মধ্যেও বান্তি দাদা ভাইকে বাঁচিয়ে রেখে গেছেন। ইতিমধ্যে কুঠুরি খুলে গেছে। দাদার ডাকে আমি ভেতরে। দেবতার পুজো শেষ, মানে শয়তান এখন কিছুক্ষণের জন্য দুর্বল। এই সুযোগ। আমার সাথে লড়াইটা আজ ফয়সলা করবে এই বংশের অভিশাপের মোচন হবে কিনা। দাদা বেরিয়ে এলো। আমি মুখোমুখি হলাম ওই নরদানবের। আলোক বাইরে এসে দেখলো ওর বাবা দাদু উপস্থিত, কিন্তু ওরা যেন চোখকে বিশ্বাস করতে পারছে না। চিৎকার করে বলল, মালিক, এ কি? আমাদের অনুগামীরা কোথায়? নরকে। উত্তর দিল রাঙা। পিছন থেকে উঠে এসেছে, আমার পাশে দাঁড়িয়ে আমায় বলল, আজ ওই শয়তানকে কেউ বাঁচাতে পারবে না। ধর্মরাজের খড়গ হাতে নিয়ে ছুটে গেল দাদুর দিকে। দাদু যেন শিশুর সাথে খেলা করছে ভেবেই রাঙাকে চেপে ধরতে গেল, কিন্তু পরক্ষণেই ভুল বুঝল। বড় ভুল করে ফেলেছে দাদু। কারণ এখন দাদুর শরীরে শ্যাটানের কোনো শক্তি নেই। ভিতরে বীরু আর আমি মিলে তা অর্ধেক করে দিয়েছি। তাও যেটুকু বাকি তাই দিয়ে রাঙাকে চেপে ধরতে যাবে, কিন্তু তৎক্ষণাৎ আমার বজ্র কঠিন হাত চেপে ধরল দাদুর গলা। দাদু বিস্ফোরিত চোখ নিয়ে আমার দিকে দেখল। আমার গা হয়েছে লাল, পেশি উঠেছে ফুলে, চোখ হয়েছে ফাটার মতো বড় বড়। আমার পরনে লাল ধুতির বদলে রয়েছে সাদা ধুতি। ক্রেতান্ত দেব, যমরাজের আর এক নাম ধর্ম ঠাকুর।
ওনার পুজোর সময় বিশেষ কিছু মন্ত্র আছে যা রাঙা আমায় শিখিয়েছিল। যা রাঙা শিখেছিল তার সেই ঠাকুমার দৌলতে বংশ পরম্পরায়, যাতে ধর্মের সংকটে ধর্মরাজ স্বয়ং এসে উপস্থিত হন ভক্তের শরীরে। স্বয়ং মৃত্যুর দেবতার সাথে এঁটে উঠবে শয়তানের এক চেলা। দাদুর নিথর দেহ পড়ে রইল। এবার শয়তানের পালা। সে এখনো বন্দী, তাকে এখান থেকে বের করতে হবে, নাহলে কোনো না কোনো দিন ওই অনন্ত ঐশ্বর্যের লোভে আবার কোনো নরেন গোস্বামী তাকে টেনে আনবে এবং বন্দি করবে এখানে। বীরু বেরিয়ে আসলো, সাথে টেনে আনলো অর্ধ মানুষ ও অর্ধ দানবকে। উপস্থিত সবাই শিউরে উঠল দেখে। মা, রাঙা, বাবা সবাই। পাশাপাশি আমি আর বীরু দাঁড়িয়ে। রাঙা বলল, এই জীবনে অনেক হয়তো পাপ করেছ দিদি, কিন্তু পাশাপাশি ধর্মরাজ আর বজরংবলীকে দেখার সৌভাগ্য অত্যন্ত সাধু ব্যক্তিরও হয় না, দেখে নাও। আমি রাঙাকে বললাম, রাঙা, কেন তোমায় আটকে রেখেছিলাম জানো? আমি আন্দাজ করেছিলাম বীরু আছে বলেই তোমার কাছে ঘেঁষতে পারেনি শয়তান। ও আসলে সত্যিই বজরংবলীর মানুষ পুত্র। ওকে ছুঁতে পারে না কেউ, কোনো অসৎ মানুষ বা অশুভ জীব। ও সত্যিটা জানলে ওর থেকে কারোর জানার ক্ষমতা হবে না, এমনকি শয়তানেরও না। কিন্তু তুমি জানলে সব প্ল্যান বানচাল হতো, তাই তোমায় সরিয়ে দিয়েছিলাম। কিন্তু চেয়েছিলাম আমার দাদুর শেষটা তুমি দেখো, তাই তোমায় অজ্ঞান হতে দিইনি। সেই জন্যই এখানে আনা। নরদানবের হুঙ্কার আর ফুঁসফুঁস শব্দে চারপাশটা যেন বিষাক্ত হয়ে উঠছে। আকাশ এখনো কালো, কিন্তু কালো মেঘ না, একটা নিকষ কালো চাদর যেন ঢেকে দিচ্ছে সমস্ত পার্থিব বস্তুকে। মশালের আলো জ্বেলে দিল কেউ যেন। আকাশ গাছ কিছুর চিহ্নই নেই, না আছে কোনো পেঁচা, শিয়াল, ঝিঝি পোকার ডাক। এই বিশ্ব চরাচর যেন এক অন্তিম যুদ্ধের সাক্ষ্য হবে বলে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ প্রজন্মকে বলবে এই অসম লড়াইয়ের পরিণতি, আলোর বিরুদ্ধে অন্ধকারের লড়াই। জান্তব গলায় নরদানব বলে উঠল, তোর কাকা কি বলতো মনে নেই বান্টি? অন্ধকার সব ঢেকে দেয়, সব ভূত। এখনো সময় আছে, আমার সাথে মিলে যা। মেয়েটাকে বিয়ে করে নে আমার সামনে, তারপর মিলিত হয়ে আমার আসার সুযোগ দে সম্পূর্ণরূপে। তোর কিচ্ছু অভাব রাখবো না। আমি অল্প হেসে এগিয়ে এলাম ওর দিকে। আমার হাতে ধর্মরাজের সেই খড়গ যা বীরু বাড়ি থেকে এনেছিল। বললাম, আমার রাঙাও একটা কথা বলতো, অন্যায় সহ্য করতে করতে মানুষ একটা সময় অন্যায়কে ঠিক ভাবে। অন্যায়ের প্রতিবাদ করলে তবেই মানুষ সত্যের পথ খুঁজে পায়। বলি খড়গটা বসিয়ে দিলাম দানবের মানুষ দিকটার বুকে, যে দিকটা ওর জীবন কাটে এই মুহূর্তে। আকাশ ফাটানো একটা আওয়াজ, এক বিকট বাজের শব্দ ও আলোর চারপাশ অন্ধকারটা অল্পের জন্য দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। ধর্মরাজ ছেড়ে দিলেন আমায়। আমি এখন এক নিতান্ত সাধারণ মানুষ। তখনই দেখলাম দানবের ধারালো আংটাওলা সুতীক্ষ্ণ লেজটা সপাটে আমার দিকে ছুটে এলো শেষবারের মতো মরণ কামড় দিতে। আর আমায় বাঁচাতে আমার সামনে আছড়ে পড়ল রাঙা। আংটা বিদ্ধ হলো রাঙার দেহ। নরদানবের দেহ পড়ে আছে, সাথে রাঙার। না, এখন আর দানব নেই, অর্ধ সমাপ্ত একটা মানুষের দেহ। দানব শয়তান সে যাই হোক, সে খাঁচা ছেড়ে এখন নরক ফেরত গেছে। সে আর ফিরবে না, অন্তত এইখানে। আমি বীরুর দিকে চাইলাম, যেন একটা বাড়ি মাথায় ভেঙে পড়লেও মানুষ এর থেকে কম আহত দেখায়। ওর মায়া ভরা চোখগুলো জলে ভরে উঠেছে। চারপাশে হঠাৎ কিচকিচ শব্দে ভরে উঠল। একদল হনুমান এসে জড়িয়ে ধরল ওকে। জঙ্গলের মাঝে একটা মন্দির, চাতালে পড়ে দুটো দেহ, আর সামনে হতবাক তিনজন মানুষ। আমি
বাবা আর মা, আর একদল হনুমান পরিবেষ্টিত বীরু। অসহায় হয়ে দেখছি আলো ও অন্ধকারের এই ভয়ানক যুদ্ধের কি করুণ পরিণতি। এইখানে কি সব শেষ? না, শেষটা ঠিক না হলে বোধহয় ঠিক শেষ হয় না। রাঙা দেহ নিয়ে ফিরতে ফিরতে দিঘির কাছে এসে মাথায় টোকা দিল স্যাটানের কাছে শোনা সেই কথা, সেই ছড়া। জলের মধ্যে নামিয়ে দিলাম রাঙার দেহ। কিছুক্ষণের মধ্যেই একজোড়া কালো চোখ এসে রাঙাকে জড়িয়ে নিয়ে গেল অতল কালো জলের গভীরে। রাতের শেষ হতে আর কয়েকটা ঘন্টা বাকি। প্রতিটা মুহূর্ত যেন এক একটা লম্বা শাস্তির সময়, কাটেই না। অবশেষে ভোর হলো। ঝিমিয়ে গিয়েছিলাম, কখন জানি না বীরু ঠেলে তুলল। দেখলাম ভোরের আলোয় দিঘির পাড়ে সবুজ ঘাসের উপর শুয়ে তীর তীর করে নিঃশ্বাস ফেলছে আমার রাঙা, সেই পুরানো সৌষ্ঠব। বয়স যেন এক রাতে 10 বছর কমে গেছে। বীরু বলল, দাদা ভাই, তুমি কি করে বুঝলে মাকে ডুবিয়ে দিলে মা ঠিক হবে? সব কথা সবাইকে বলতে নেই। বীরু যদি জানে ওর ঘৃণার পাত্র ওই জম্বিদের মতো একটা জলজীব আসলে ওর হারিয়ে যাওয়া বাবা, যাকে দাদু জলে বন্দি করে রেখেছিল এত বছর। কাল শয়তানের তো মুক্তি হলো, কিন্তু আত্মা বিক্রি করে দিলে কারোর অনন্তকাল আর মুক্তি হয় না। সে এই দুনিয়ায় থেকেও নরকের যন্ত্রণা সহ্য করবে। এই কথাগুলো বললে হয়তো ওর বুক ভেঙে যেত। সেই জন্য এটুকু দুজনের কাছেই বরং রহস্য থাক। আমি ওকে বললাম, এই দিঘির অনেক ঐশ্বরিক ক্ষমতা রে, তাই শেষ চেষ্টা করে দেখলাম। চল বাড়ি যাই এখন। ছড়ায় বলা ছিল, আঁখির পাশে বীরের মিলে, মানে চোখের পাশে এমন কিছু থাকবে যা বীরের অর্থাৎ বীরুর সাথেও মিল আছে। খুঁজবি কিরে নীরের তলে, মানে তাকে জলের তলায় খুঁজতে হবে। সেদিন ওই জন্যই চোখগুলো অত চেনা লাগছিল আমার। আমার ছোট কাকার আর বীরুর মধ্যে শুধু চোখ না, আঁচিলেরও মিল আছে। মন বলছিল তখন, অন্তত নিজের প্রাণের প্রিয় মানুষটাকে যদি ছোট কাকা বাঁচিয়ে দেয়। অন্ধকার সবসময় খারাপ নয়। আমাদের মধ্যেকার ওই কালো অংশটুকু, খারাপটুকু আমরা নিজেরাই পুষে রাখি। ধর্ম অধর্ম পাশাপাশি অবস্থান করে। আলো ও অন্ধকার আসলে তো সহোদর। কাকে সামনে আনবো, কাকে ফেরত পাঠাবো, সেটা আমাদের উপর। ঈশ্বর সবার। ঈশ্বর তো শয়তানেরও প্রভু ছিলেন। সে চেয়েছিল ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা প্রতিষ্ঠা করতে। নিজের ভিতরের ভালোত্বগুলোকে নষ্ট করে কুৎসিত দিকটাকে জাগিয়ে তুলতে গিয়ে ঈশ্বরের সেরা দেবদূত একদিন পরিণত হলো শয়তানে। আমরা প্রত্যেকেই পারি বীরুর মতো, কিংবা রাঙার মতো, কিংবা ছোট কাকার মতো একটা ছোট্ট কাজ দিয়ে শুরু করতে। আমাদের আলোয় যাওয়ার পথ, আলোর দিকে যাওয়ার পথ, যে পথ আমি হেঁটেছি নিজের ডেস্টিনিকে অগ্রাহ্য করে। সেই পথ আমায় দেখিয়েছিল আমার রাঙা। সমবায় নতুন করে গড়ে তুলেছি। পয়সার লোভ না, সুস্থ শান্তিপূর্ণ জীবনের লোভে গ্রামবাসীর, যাদের পরিবারের লোক আত্মা বিক্রি করেছিল, তারাই এগিয়ে এসেছে। ধর্মরাজের মন্দিরে সবাই যায়। গ্রামের মাঝে একটা বজরাংবলীর মন্দির। মা বাবা পুরানো বাড়িতেই থাকে। আমি তাদের তাড়িয়ে দিইনি, ক্ষমাও করিনি। রাঙা, আমি, বীরু আরো দলবল সবাই পিছনের দিকে থাকি। বীরু সারাক্ষণ খবরদারি করে। মন্দিরের ও সমবায়ের ম্যানেজার ওই, আর তার সাথে আমারও বলা যায়। আর মাঝরাতে মাঝে মধ্যে পিন্টুকে দেখি দিঘির পাড়ে বসে এখনো ছিপ দিয়ে ওর পোষাদের তুলে আনতে চাইছে, আর জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে দেখছে। কিন্তু আমার ভয় নেই। ওই যে বলে না, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। বজরাংবলী ধর্মরাজ সাথে আছে,
ভয়টা আমার কি? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বিদিশানাথ ভৌমিকের লেখা কৃতান্তপুরের বিভীষিকা। আশা করি এই গল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে। কমেন্ট সেকশনে আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমরা আবারও হাজির হব আরও নতুন গল্পের সমাহার নিয়ে। গল্প আড্ডা উৎস সৌভিকে শুনতে থাকুন।